আমরা গত ভিডিওতে ডিসকাস করলাম যে আমাদের স্কোপ কিভাবে ইম্প্যাক্ট করে আমাদের অন্যান্য কনস্ট্রেন্টগুলোতে। সো স্কোপে আমাদের যেই বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেগুলো খেয়াল না রাখলে, মানে প্রপারলি যদি প্রজেক্টের স্কোপ ডিফাইন না হয়, তাহলে যেই এরিয়াতে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো আমাদের সবচেয়ে বেশি সমস্যা প্রজেক্টে যেই এরিয়াতেই সমস্যা হোক, আমাদের আসলে ডিলেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, প্রজেক্টের ডিলে। সো প্রজেক্ট ম্যানেজারের সারাক্ষণই কিন্তু চিন্তা করতে হচ্ছে যে আচ্ছা আমার কি প্রজেক্ট ডিলে হচ্ছে কি হচ্ছে না, আচ্ছা ওইখানে স্কোপ বেড়ে গেল, টাইমে ইম্প্যাক্ট হতে পারে, হয়তো বাজেট একটু মনে হচ্ছে কম, এই ক্ষেত্রেও আমাদের টাইমে ইম্প্যাক্ট হতে পারে। সো প্রজেক্ট ম্যানেজারের শুরুতেই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমাদের প্রজেক্টের টাইমটা প্রপারলি ম্যানেজ করা হয়েছে কি না। সো প্রজেক্টের প্রপারলি যদি প্ল্যানিং না হয়, যে কোনো জায়গায় আমাদের সমস্যা হতে পারে। আমাদের দেশে বিশেষ করে, ইনফ্যাক্ট আমাদের দেশে না, সারা দুনিয়ায় প্রজেক্ট ম্যানেজারের ফেলিওর রেট অনেক বেশি। সো আমরা সাধারণত প্রজেক্ট ম্যানেজার যখনই হয়ে যায়, আমাকে বলা হলো যে আপনি হচ্ছেন এরপর থেকে এই প্রজেক্ট ম্যানেজারের ম্যানেজার। সো ফার্স্টেই আমরা যেটা করি সেটা হচ্ছে যে হয়তো কোনার মধ্যে গিয়ে এমএস প্রজেক্টে, প্রাইমাভেরায় অথবা এমএসের এক্সেলে কোনো একটা সফটওয়্যারের মধ্যে সব অ্যাক্টিভিটি আমরা লিখে ফেলি। আমরা মনে করি আমি প্রজেক্ট ম্যানেজার, সো আমি যেটা বলবো সেটাই করবে আমার টিম মেম্বার। কিন্তু আসলে কিন্তু ঘটনাটা তা না। বিকজ আমি জানি না যে ওই যে একটু আগে বলছিলাম রং করতে গেলে আসলে কি কি করতে হবে, দেয়াল ঘষতে হবে, প্রাইমার লাগাতে হবে, তারপর ফাইনাল কোট করতে হবে, এটা আমি যতটা জানি তার চেয়ে বেশি জানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদের এইটা দায়িত্ব না যে আমি বলবো যে এইটা এত তারিখ থেকে এত তারিখে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হচ্ছে মেক শিওর করা যে যারা আছে তারা সবাই জানে কিনা কার কি করতে হবে এবং তাদের অ্যাক্টিভিটিগুলো প্রপারলি ডিফাইন করা হয়েছে কিনা। সো আমাদের যেই এই প্রজেক্টের টাইম ম্যানেজমেন্টের জন্য যেই যে স্টেপগুলো আমরা ফলো করি সেগুলো আমি একটু বলে যাই। আমরা শুরুতে যেটা করি, এই যে একটু আগে বলছিলাম প্রজেক্টে আমরা স্কোপ ম্যানেজমেন্টের WBS করি। ধরেন আপনাকে বলা হলো যে আপনি এরপরে প্রজেক্ট ম্যানেজ করবেন, আপনার বোনের বিয়ে ডিসেম্বর মাসে, সো আপনার এই বোনের বিয়ের প্রজেক্টটা ম্যানেজ করতে হবে। ওকে, সো আপনি ফার্স্টেই আপনার বাবাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বোনের বিয়ে আমি ম্যানেজ করব, কোনো সমস্যা নেই, আম গুড, আমার কী কী ম্যানেজ করতে হবে, আচ্ছা গায়ে হলুদ ম্যানেজ করতে হবে, বিয়ের যে প্রোগ্রামটা আছে সেটা ম্যানেজ করতে হবে। এরপরে যদি আপনি চিন্তা করেন আচ্ছা গায়ে হলুদের কি স্টেজটা আমার করতে হবে, দেন ওইখানে কি কোনো কালচারাল প্রোগ্রাম হবে কি না, দেন খাবারের অ্যারেঞ্জমেন্টও কি আমার করতে হবে কি না, তার মানে আপনি WBS করলেন, আপনার বিয়ের গায়ে হলুদের প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম আলাদা আলাদা করে ফেললেন, দেন গায়ে হলুদের প্রোগ্রামের আন্ডারে যে খাবার, দেন সাজার বিষয়, এই সবগুলিকে আপনি আলাদা আলাদা ভাগ করে ফেলেন। সো WBS কিন্তু ওইখানে কমপ্লিট, ব্রেকডাউন করেছেন আপনি টোটাল প্রজেক্টের স্কোপ। এর পরের স্টেপ হচ্ছে ধরেন আপনার স্টেজ করতে হবে, এখানে কিছু কাজ আছে, স্টেজ যারা করে তাদের সাথে যোগাযোগ করতে হবে, 5টা স্টেজের কোম্পানির সাথে কথা বলতে হবে, দেন ওরা বলবে যে হ্যাঁ এই কালারের আমি করে দিতে পারবো, সুন্দর হবে, ডেকোরেশন আপনার পছন্দ করতে হবে, ফাইনালাইজ করতে হবে, দেন প্রাইসিং নেগোসিয়েশন ফাইনাল হবে, দেন আপনি ওদের ওয়ার্ক অর্ডার দিবেন না, বলবেন যে আচ্ছা ঠিক আছে আমি ওকে, সো আপনারা কাজ করবেন। সো এইখানে কিন্তু আমরা কথা বললাম যে অ্যাক্টিভিটি নিয়ে। সো আপনার কোন ডেলিভারেবলটা কমপ্লিট করতে হলে কি কি কাজ আছে সেই কাজগুলি আপনার লিস্ট ডাউন করতে হবে। এরপরে আপনার চিন্তা করতে হবে আচ্ছা কাজ তো লিস্ট ডাউন করেছি, এখন এই কাজগুলো তো সব যে আমার একটার পর একটা করতে হবে তা কিন্তু না। হয়তো স্টেজের কাজ যখন হচ্ছে তখন অন্য আরও কোনো যেই টপিকগুলো আছে, আরও যেই ডেলিভারেবলগুলো আছে, ওয়েডিংয়ের আপনি দাওয়াতের যে কার্ড সেটা ছাপানোর কাজ হয়ে যেতে পারে, রাইট? একটার পর একটা আমাদের কাজ করতে হবে, নট নেসেসারি আমরা অনেক কাজ সিকোয়েন্সিয়ালি করতে পারি, অনেকগুলো কাজ আমাদের বসে থাকতে হবে যে আচ্ছা ঠিক আছে আগে দাওয়াতের কার্ডটার ছাপা হবে, তারপরে আমি বুঝবো যে আমাদের কতগুলো খাবার অর্ডার করতে হবে। সো কিছু কিছু কাজে আমাদের ডিপেন্ডেন্সি থাকে, কিছু কিছু কাজে ডিপেন্ডেন্সি থাকে না। সো সেইগুলো দেখে আমাদের অ্যাক্টিভিটিগুলোকে সিকোয়েন্সিং করতে হবে। সিকোয়েন্সিং করার পরে আমাদের যেটা আরেকটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে কাজগুলো আমরা বলছি সেই কাজের রিসোর্স কি। এখন রিসোর্স হতে পারে হিউম্যান রিসোর্স, হতে পারে আমাদের ম্যাটেরিয়াল, হতে পারে ধরেন আমি এখানে ভিডিও শুটিং হচ্ছে, সেইখানে আমাদের কি ক্যামেরা লাগছে, আমাকেও লাগছে, এখানে
ক্যামেরায় যে শুটিং করছে তাকেও লাগছে, এরা হচ্ছে সব রিসোর্স, রাইট? এগুলো হচ্ছে সব ইনপুট। সো আপনার যদি এমন হয় যে ক্যামেরা আছে, ক্যামেরায় যে শুটিং করছে সে আছে, আমি নেই, আবার আমি আছি, ক্যামেরা আছে, যে শুটিং করবে সে নেই, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আপনার যেই রিসোর্সগুলো দরকার সেই রিসোর্সগুলোকে আপনার প্ল্যান করতে হবে যাতে কাজের দিন আপনি সব রিসোর্স পান। সবসময় লাস্ট মিনিট সারপ্রাইজ এই রিসোর্সের কারণে হয়। আপনি হয়তো একটা কাজ করতে গেছেন, দেখলেন যে এটা আছে, ওইটা নেই, ওইটা আছে, ওইটা নেই। দেন আপনার ডিউরেশন এস্টিমেট করতে হবে, আমার কোন কাজে কতক্ষণ সময় লাগতে পারে। এটা আমরা এক্সপার্ট জাজমেন্ট দিয়ে ইউজ করতে পারি, আবার বিভিন্ন ধরনের অ্যানালগাস, প্যারামেট্রিক, এই ধরনের বিভিন্ন টেকনিক আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আচ্ছা এই কাজটা তো আগে আমি দেখেছি যে লাইটিং করতে 2 দিনের মতো সময় লাগে অর্ডার দেওয়ার পরে। সো আপনি এই ডিউরেশনটা এস্টিমেট করলেন, করার পরে আপনার এই যে যতগুলো অ্যাক্টিভিটি আপনি ডিফাইন করেছেন প্রত্যেকটা কাজের আপনার ডিউরেশন পাওয়ার পরে আপনি একটা শিডিউল পেয়ে যাচ্ছেন। শিডিউলে আপনাকে বলবে আসলে আপনার প্রজেক্টের কাজ কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। সো আমাদের এইভাবে টাস্ক আমরা আইডেন্টিফাই করেছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রজেক্টের শুরু থেকে স্টার্ট থেকে শুরু করে এটা একটা গেম লঞ্চ করার প্রজেক্ট, এখানে গেমিংয়ের লাইসেন্স হবে এবং সার্ভারের স্পেস নেওয়া। লাইসেন্সের সাথে কিন্তু স্পেস নেওয়ার কোনো সম্পর্ক নেই, আবার এইচআর থেকে অ্যাপ্রুভাল নিতে হবে এইটারও কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার অ্যানাউন্সমেন্ট ফ্রম এইচআর এই অ্যাক্টিভিটিটা করতে হলে কিন্তু আমাদের এইচআরের থেকে অ্যাপ্রুভাল নেওয়া এই অ্যাক্টিভিটির ডিপেন্ডেন্সি আছে। এইটাকে আমরা বলি প্রেডিসেসর, একে বলি আমরা সাকসেসর। সো আমাদের পুরো প্রজেক্টের সাকসেসর কে, প্রেডিসেসর কে, আবার এখানে দেখেন হার্ডওয়্যারের রেডিনেস, এর জন্য আমাদের সার্ভারের স্পেসও দরকার, ব্যান্ডউইথও দরকার। সেই দুইটা কাজ যখন কমপ্লিট হবে তখন আমি এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে পারছি। সো এইভাবে আমরা পুরো কাজের যদি সিকোয়েন্সিং করি এবং এইখানে যখন আমাদের ডিউরেশন চলে যাবে, এইটা 5 দিন, এইটা 2 দিন, এইটা 7 দিন, তাহলে আমরা একটা পাথ পাবো। এইখানে কয়েকটা পাথ আছে, এই দিক দিয়ে একটা পাথ আছে, এইখান দিয়ে একটা পাথ আছে, এইটাও আরেকটা পাথ আছে। আপনারা শুনেছেন কখনো ক্রিটিক্যাল পাথ? ক্রিটিক্যাল পাথ কি? এই প্রজেক্টের এই যে আমি কয়েকটা পাথ দেখালাম, এই পাথের মধ্যে যেই পাথটা সবচেয়ে লংগেস্ট ডিউরেশন হবে, এই পুরো পাথ কমপ্লিট করতে ধরেন 7 দিন লাগবে, এই পাথ পুরো কমপ্লিট করতে ধরেন 14 দিন লাগবে, এই পাথ পুরো কমপ্লিট করতে ধরলাম 9 দিন লাগবে। তাহলে আমাদের ক্রিটিক্যাল পাথ কোনটা হবে? যেটা 14 দিনের সেটা। বিকজ আপনি যখন এই পাথের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করছেন প্যারালালি এগুলো আপনি সময় পাচ্ছেন, এখানে আপনি 4 দিন ফ্রি পাচ্ছেন, এখানে আপনি আরও হয়তো 6-7 দিন ফ্রি পাচ্ছেন। সো ক্রিটিক্যাল পাথ কোনটা? যেগুলো যেই লংগেস্ট ডিউরেশনের পাথ। ইনফ্যাক্ট এটাকে আমরা ক্রিটিক্যাল পাথ কেন বলি? এই ক্রিটিক্যাল পাথের একটা অ্যাক্টিভিটি যদি একদিনে ডিলে হয় আপনার প্রজেক্ট একদিন ডিলে হয়ে যাচ্ছে, প্রজেক্টের যে টাইমলাইন ধরেছিলেন সেটা আর থাকছে না। সো আমরা অনেক সময় দেখি অনেক প্রজেক্ট ম্যানেজার হয়তো যে কোনো একটা অ্যাক্টিভিটি ঠিকমতো কমপ্লিট হয়নি, বলছে যে এটা তো একটা রেড ফ্ল্যাগ, আমাদের প্রজেক্ট অনেক ডিলে হয়ে যাবে এই সেই। বাট অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি জানেন যে হয়তো এটা ক্রিটিক্যাল পাথের মধ্যে না, এই অ্যাক্টিভিটি যতটা ইম্পর্টেন্ট এটা হয়তো ততটা ইম্পর্টেন্ট না, এখানে হয়তো 5 দিন আমি ডিলে করলেও আমার প্রজেক্ট ডিলে হবে না। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমরা যখন এই টেকনিকগুলো জানবো তখন আমরা বুঝতে পারবো যে না আসলে কোন দিকে আমাদের বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কোন সময় আমরা আসলে রেড ফ্ল্যাগ রেজ করব, কোন সময় করব না। সো এই ক্রিটিক্যাল পাথের অ্যানালাইসিস এবং ক্রিটিক্যাল পাথকে কন্ট্রোল করা সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। সো নেক্সটে আমরা নেক্সট ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে বাজেটিং করা। থ্যাংক ইউ।